বাংলা কুটিরে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক জগতের সবথেকে জনপ্রিয় কবি, যার নাম আমরা জানি মন্মথ রায়। এই মন্মথ রায় রচিত একাঙ্ক নাটক রাজপুরী। এই রাজপুরী নাটক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এই নাটকটি পাঠ শুনে নেব, এরপরে আমরা এই আলোচনা করব। নিবিড় পাঠ করার আগে সবাইকে বলবো যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনারা তার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা আজকে নিবিড় পাঠ করব। নিবিড় পাঠের প্রথমে আমরা জেনে নেব চরিত্রগুলির নাম। শ্রাবন্তীর রানী বাসবক্ষত্রিয়া, শ্রাবন্তীর রাজা প্রসেনজিৎ, বিরোধক রাজার পুত্র, কবিশেখর বিখ্যাত শিল্পী ও রানীর প্রেমিক, রাজশেখর রানীর পুত্র, মল্লিকা রাজার দাসী, কাকলি কবিশেখরের স্ত্রী। চলুন আমরা এবার নাটকটি পাঠ করি। কোশল রাজধানীর শ্রাবন্তী রাজা প্রসেনজিতের রাজপ্রাসাদের মধ্যস্থ মহাসমারোহে সজ্জিত উদ্যান ভবন, বাহিরে পূর্ণিমার জ্যোৎস্নাস্লাত কুঞ্জবীথি, সম্মুখে শ্বেত পাথরের অঙ্কনে ঝর্ণা, কক্ষ মধ্যে সহস্র প্রদীপের পুণ্যদীপ্তি। চৈত্র মাসের বসন্ত উৎসব। আজ কনিষ্ঠ কুমার রাজশেখরের তৃতীয় বার্ষিক জন্মতিথি বলিয়া বসন্ত উৎসবের বিচিত্র গরিমা সমধিক বর্ধিত। কুঞ্জবীথির অন্তরালে ঝরনার চারিপাশে প্রসাদ কক্ষের মধ্যে আবির, কুমকুম ও রং লইয়া রাজানন্তপুরে নরনারী উৎসবমত্ত। দৃশ্যপট উত্তোলিত হইয়া দেখা গেল সেই পরিপূর্ণ উৎসবের উন্মুক্ত বিশৃঙ্খলা, আর শোনা গেল অজস্র কণ্ঠের বিচিত্র কলগান। সহসা ভেরি ও দামামা বাজিয়া উঠিল। ততক্ষণাৎ পুরুষগণ, রাজা ও নারীগণ রানী রানী বলিয়া চিৎকার করিয়া সকলে কক্ষ মধ্যে যথাশীঘ্র সমবেত হইলেন। কক্ষের তিনটি দরজা, দক্ষিণের ও বামের দরজা দুইটি অপেক্ষাকৃত ক্ষুদ্র, কিন্তু মধ্যের দরজাটি সুবিশাল। মধ্যের এই সুবিশাল দরজাটি ধীরে ধীরে খুলিয়া গেল। এই দরজা দিয়ে রানী বাসবক্ষত্রিয়া তার 3 বৎসরের বয়স্ক শিশুপুত্র কুমার রাজশেখরকে 2 হস্তে ঊর্ধ্ব ধারণা নাচাইতে নাচাইতে কক্ষ মধ্যে প্রবেশ করিলেন। তাহার পশ্চাতে ছিলেন রাজা প্রসেনজিৎ, তাহার হাতে ছিল একটি স্বর্ণপেটিকা। রাজা ও রানী কক্ষ মধ্যে প্রবেশ করিতে তাহাদের এক পার্শ্বে পুরুষগণ ও অন্য পার্শ্বে নারীগণ রঙের পিচকারি হস্তে শ্রেণীবদ্ধ হইয়া দণ্ডায়মান হইলেন এবং রং ক্রীড়া করিতে করিতে গান করিতে লাগিলেন। গান শেষ হইলে সকলেই আভূমি নত হইয়া রাজা রানীকে অভিবাদন করিলেন। রাজা 2 হস্তে 2 দিকে প্রসারিত করিয়া দিয়া স্বস্তি স্বস্তি স্বস্তি। তারপরে উৎসব এখনও সম্পূর্ণ হয়নি, তোমাদের জন্য ভগবান বুদ্ধের শ্রীচরণে আবির কুমকুম নিবেদন করে সেই চরণাশিস এনেছি। রানী কুমারকে আমার কোলে দিয়ে তুমি এই চরণ শীষের ডালি নাও, সবার কপলে এই মঙ্গল ধূলিটি দিয়ে দাও। রানী চমকে উঠিয়া, আমি? রাজা, হ্যাঁ তুমি। রানী, না রাজা, তুমি দাও। চেয়ে দেখো রাজশেখর এই রঙের খেলা দেখে কেমন খুশি হয়ে উঠেছে। ওই পদ্ম আঁখি দুটিতে কেমন হাসি ফুটে উঠেছে। কি চোখ, কি সুন্দর!
কুমারের চোখে চুম্বন করলেন। পুরুষগণ, দিন আমাদের মাথায় ভগবানের চরণ ধুলি দিন। নারীগণ, রানীমা, আমাদের কপালে ভগবানের ওই চরণ ধুলির টিপ পরিয়ে দিন। রাজা, রানী, কুমারকে আমার হাতে দাও, এই ডালি ধরো। রানী, রাজা, রাজশেখর আমার পানে চেয়ে আছে, অপলক চোখে চেয়ে আছে, চরণধুলি তুমি বিলিয়ে দাও, শেখর আমার সোনা, আমার মানিক। কুমারকে পুনরায় চুম্বন করে বন্যায় ভাসিয়ে দিলেন। রাজা, কিন্তু রানী, এ মঙ্গলাশিস তোমার পূর্ণ হস্তেই বিতাড়িত হয়, স্বয়ং ভগবানের ইচ্ছা। রানী, আমার পূর্ণ হস্তে? কাঁপিয়া উঠিলেন সংযত হইয়া কুমার পানে অপলক দৃষ্টিতে। না রাজা, আমাকে ক্ষমা করো, আমি পারবো না, আমার মানিক আমার পানে তাকিয়ে আছে, আমার এতটুকু তৃপ্তি থাক না। রাজা, কিন্তু তুমি যে রানী, সাক্ষ্য কুল দুহিতা, ভগবানের বুদ্ধের পূর্ণ বংশের পুত রক্তে তোমার জন্ম, ভারতবর্ষের সেই সর্বশ্রেষ্ঠ শাক্য বংশে তুমি জন্মগ্রহণ করেছ বলে ভগবান বুদ্ধের প্রসাদ বিতরণের জন্যে সকলে যে তোমার মুখের দিকেই চেয়ে থাকে। রানী, আর এ শেখর, সে কি আমার মুখের দিকে চেয়ে নেই? না রাজা, শেখর ভয় পেয়েছে, সে কেঁপে উঠেছে, তার আঁখি তারা ভয় মিটমিট করেছে, ওই কেঁদে উঠবে। আমি ওকে নিয়ে বাইরে ওই ঝর্নার ধারে চললাম। শেখর আমার, আমার সোনা, আমার মানিক, আমার লক্ষ্মী। তাকে চুম্বন করিতে করিতে ঝর্নার দিকে প্রস্থান করিলেন। রাজা, রানী কুমারকে নিয়েই পাগল, আমি এ চরণাশিস তুলে রাখলাম, রানী অন্য সময় তোমাদের এ প্রসাদ দেবেন। চলো আমরা কলা ভবনে যাই। কুমারের জন্মতিথি উপলক্ষে রানী কপিলাবস্ত থেকে তার পিতা সাক্ষ্য রাজার সভাকবি কবি শেখরকে নিমন্ত্রণ করে এনেছেন। তার গীতিকাব্য, তার গান সুন্দর, অতি সুন্দর। যাও তোমরা সেই সঙ্গীত সুধায় স্নান করে ধন্য হয়ে এসো রানীর সঙ্গে নিয়ে, আমিও এখনই যাব। রাজা ধীরে ধীরে অঙ্গনের পথে আসে দাঁড়ালেন, রানীকে ডাকিলেন, কি নিজে যাবেন চিন্তা করিতে করিতে রানীকে ডাক দিলেন। রানী, আমায় ডাকছো? রাজা, ডেকে কি কোনো দোষ করলাম? এমন সময় কুমারের ক্রোধে লইয়া রানী রাজার নিকট কক্ষ মধ্যে আসিয়া দাঁড়াইলেন। রানী, রাগ করেছ বুঝি, কিন্তু বস। মল্লিকা জলতরঙ্গের বাদ্য এনে বাজা শেখরের চোখে ঘুমে পড়ি উড়ে এসে চুমো দিক। কুমারে চুম্বন করিয়া মল্লিকার ক্রোধ দিলেন। মল্লিকা তাহাকে লইয়া দক্ষিণে দ্বার পথে পাশ্চাত্য কক্ষে চলিয়া গেল এবং শীঘ্রই জলতরঙ্গের বাদ্য আরম্ভ হইল। সেই মৃদুসুর লহরীর মধ্যে রাজারানী কথোপকথন করিতে লাগিলেন। খুব রাগ করেছ না? রাজা, আমি হয়তো রাগ করিনি, কিন্তু পুরবাসীরা ক্ষুব্ধ হয়েছে, তোমার ওই কল্যাণ হস্তের মঙ্গলী স্পর্শ থেকে তাদের বঞ্চিত করলে কেন রানী? রানী, রাজা, আজ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক উত্তর দেবে? রাজা, কি রানী? রানী, আমাকে তুমি কি ভাবো? আমি মানুষ না দেবী? রাজা, তুমি দেবী, স্বয়ং ভগবানের পুত্ররক্ত তোমার শিরায় ধমনীতে প্রবাহিত। রানী, এবং সেই জন্যেই বৌদ্ধ সঙ্গে কলিন্য লাভের সহজ পন্থাস্বরূপ তুমি তোমার সামন্ত সাক্ষ্য রাজাকে তোমার রক্তচক্ষুতে বশীভূত করে আমাকে তোমার সহধর্মিণী রূপে গ্রহণ করেছ কেমন? রাজা, ঠিক। রানী, বেশ, কিন্তু আমি যদি সাক্ষ্যকুলে জন্মগ্রহণ না করতাম তবে আমার এই সাধারণের রূপ সম্পদ নিয়ে জীবন হয়তো তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারতাম না। রাজা, পদ্মক তার নিজের রূপ নিয়ে উপলব্ধি করতে পারে। রানী, ও উত্তর আর কাউকে ভোলাতে পারো, কিন্তু তোমার সত্যিকারের উত্তর আমি বেশ জানি। তবে তোমার এই সংসারে আমার জন্মের ভিত্তিটুকুর উপর আমি দাঁড়িয়ে আছি, সেই জন্যে আমি দেবী, সেই জন্যে আমি সহধর্মী। কিন্তু রাজা, এমন করে কি আমাকে দূরে ঠেলতে হয়? রাজা, তার অর্থ? রানী, আমাকে কি তুমি শুধু মানুষ বলে ভাবতে পারো না? তুমিও মানুষ, আমিও মানুষ, জন্ম আমাদের যাই হোক না কেন। রাজা, কিন্তু তোমার জন্ম গৌরবের ওপর যে বৌদ্ধ সঙ্গে আমার সকল সম্মানের প্রতিষ্ঠা। আজকে সেই পুরনো কথাটি মনে পড়েছে। 16 বছর পূর্বে বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে আমি তাদের জন্য আহার্য পাঠাতাম, কিন্তু দেখতাম তারা তা শ্রদ্ধেয় গ্রহণ করতেন না। একদিন আমি নিজে স্বয়ং ভগবানের নিকট গিয়ে কারণ জিজ্ঞাসা করলাম। ভগবান বললেন, বন্ধুত্বের দান ভিন্ন, অন্য দান গ্রহণ করি না। শুনলাম জাতি বন্ধু শ্রেষ্ঠ বন্ধু। রানী, তারপর আমাকে গ্রহণ করে সেই জাতিত্ব অর্জন করেছ?
কিন্তু রসাতলে যাক সেই সমাজ, যে সমাজে বন্ধুত্ব জাতিত্বের চোরাবালির উপর নির্ভর করে। রাজা: রানী, তুমি হঠাৎ এমন উত্তেজিত হয়ে উঠছ কেন? রানী রাজার প্রতি করুণ দৃষ্টিতে চেয়ে বলছে, আমি এখন রাত্রিতে ঘুমোতেও পারি না রাজা। রাজা: সে আমি দেখেছি, কিন্তু কেন রানী? রানী: আমি ভাবি, সারাক্ষণ ভাবি, আমি ভয় পাই, ইচ্ছা হয়, ইচ্ছা হয়। রাজা: কি ইচ্ছা হয় রানী? রানী: আমি হয়তো পাগল হব, হব কি হয়তো হয়েছি। না রাজা। রাজা: তোমার কি ইচ্ছা হয় রানী? রানী: হাসবে না। রাজা: হাসব কেন? রানী: কাঁদবে না। রাজা: কাঁদব কেন? ছি রানী। রানী: রাগ করবে না। রাজা রানীর হাত দুখানি ধরে, তোমার কি ইচ্ছা হয় রানী? রানী বলছে প্রকৃতিস্থভাবে, আমি আমার এই বসনভূষণ ছিন্ন ভিন্ন করে ফেলব। রাজা: আমার এক রাজ্যখণ্ড মূল্য এর চাইতে সহস্র গুণে গরিমাময় বসনভূষণ তোমায় আমি পরিয়ে দেব। রানী: না রাজা। সেদিন কাশী থেকে যে নর্তকী এসে আমাদের সম্মুখে নৃত্য করেছিল, নৃত্য করতে করতে সে বিবসনা হয়ে পড়েছিল। আমি তার সেই অসভ্যতার জন্যে তোমার চোখের সম্মুখে তার মস্তক মুণ্ডন করে দিতে আদেশ দিয়েছিলাম, মনে পড়ে? রাজা: হ্যাঁ। তুমি তাকে কিছুতেই ক্ষমা করলে না। রানী: নির্ময় স্তরে চারিদিকে চাহিয়া আমার ইচ্ছে হয় আমিও তার সেই নগ্ন নাচানাচি দেহের এই মিথ্যা আবরণ ছিন্ন ভিন্ন করে ফেলে আত্মার উলঙ্গ মূর্তি নিজে তোমার চোখের সম্মুখে দাঁড়ায়। রাজা রাগ করলেন। রাজা: রানী, রাজসভায় চলো, তোমার পিত্রালয়ের কবিশেখর এসেছেন, তিনি গান করবেন, হয়তো আমাদের জন্য অপেক্ষা করছেন। রানী রাজার মুখে কবিশেখরের নাম শুনিয়া চমকে উঠিয়া সহজ সঙ্গতে স্বরে, কবিশেখর? সে? হ্যাঁ, সে আমার নিমন্ত্রণ রক্ষা করেছে, এসেছ না? কিন্তু আমি যে আমার বিরোধকের প্রতীক্ষা করছি, তার তো কবিশেখরের সঙ্গে শ্রাবন্তীতে ফিরে আসার কথা। রাজা: কুমার বিরোধক আর কবিশেখর একসঙ্গে কপিলাবস্তু থেকে রওনা হয়েছিলেন, কিন্তু সৈন্যদলে নদী পার হতে একটু বিলম্ব হওয়াতে যুবরাজের পুরো প্রবেশ একটু বিলম্ব হবে। তবুও খুব সম্ভব সে আজ রাত্রিতে এসে পড়বে। আমি বিরোধকের সঙ্গে দেখা না করে কোনো মতেই যেতে পারবো না। রাজা: এলেই দেখা হবে। রানী: না, কারোর সঙ্গে তার দেখা হওয়ার পূর্বে আমি তার সঙ্গে দেখা করতে চাই। রাজা: বেশ, তাই করো, এখন চলো। রানী: না, আমি যাব না, আমি তার সঙ্গে সবার আগে গোপনে দেখা করব। রাজা: কেন রানী? রানী: কৌতূহল, শুধু কৌতূহল। ছোটবেলাতে সে আমাকে জ্বালাতন করত। মা আর সব রাজপুত্রদের মামার বাড়ি থেকে কত উপহার আর উপটকন আসে, আমার আসে না কেন? আমি বলতাম, তোমার মামার বাড়ি সেই কপিলাবস্তু, কত দূর, তাই তোমাদের দাদামশাই বা দিদিমা কিছু পাঠাতে পারে না। তাই তোমাদের দাদামশাই এবং দিদিমা কিছু পাঠাতে পারে না। তারপর এই 16 বছর বয়সে যুবরাজ হয়ে যে জিদ ধরল সে কপিলাবস্তু যাবে, আমি বাধা দিতে পারলাম না। রাজা: বাধা দেবেই বা কেন? তোমার বাবা মা তাকে দেখে না জানি কত খুশি হয়েছেন, কত তা আদর যত্নই না করেছেন। রানী: সেই কথা শুনবার জন্যই তো আমি ছটফট করছি। তুমি যাও রাজা, রাজশেখর একলাটি ঘুমিয়ে রয়েছে, তাকে ফেলে আমি যেতে পারবো না। রাজা: কিন্তু তোমাকে রেখে আমি একলাটি সভায় গেলে কবিশেখরের গান জমবে না। রানী: মল্লিকার পরিবেশ। মা। রানী: অকস্মাৎ এই ভেরি বাধ্য কেন? মল্লিকা: তা তো জানি না মা। রানী: হয়তো বিরোধক এসেছে। নিশ্চয় নিশ্চয়। কবিশেখরের প্রবেশ। কবি: না, সে এখনো আসেনি। রানী: তবেও বুঝি তোমারই অভিনন্দন। কবিশেখর: আমারই অভিনন্দন, তোমারই ওই দৃষ্টিপ্রাসাদ। রানী: তবেও কি? কবি: যুদ্ধের আশঙ্কা। যুদ্ধ? হ্যাঁ, খণ্ডযুদ্ধ। আজ বসন্ত উৎসব আর কুমারের জন্মতিথি উপলক্ষে নগরবাসী প্রমোদমত্ত জেনে গুপ্ত বিদ্রোহ
মাথা তুলে দাঁড়াবে, খবর পাওয়া গেছে। সেনাপতির এই সংবাদ এই মাত্র রাজা স্বয়ং দুর্গে চলে গেলেন। তোমার সঙ্গে দেখা করবার আর সময় না পেয়ে আমাকে দিয়ে তিনি তোমাকে এ খবর পাঠিয়ে দিলেন। রানী, আমার বিরুদ্ধে কবি ভয় নেই, সে নিরাপদে। তার কাছে খবর গেছে নগরের বাইরে সে সুগুপ্তভাবে অবস্থান করবে। রানী, কিন্তু সে নগরে প্রবেশ করার পর? কবি, রাজা বলে গেলেন কোনো আশঙ্কা নেই, বিদ্রোহীরা ওই ভেরি বাধ্য, রাজধানী সতর্ক রয়েছে, বুঝতে পেরে খুব সম্ভব আর আত্মপ্রকাশই করবে না, তুমি নিশ্চিত থাকো। রানী, সম্মুখে বিরোধ বক্তব্য, আমি নিশ্চিন্ত। কবি, এবার কি শুধু ব্যঙ্গ করতেই এসেছ? কবি, কেন রানী? রানী, আমি মাঝে মাঝে বিস্মিত হয়ে তোমার স্পর্ধা দেখে, আবার পরক্ষণে তোমার ওই চোখের দিকে যেই চাই অমনি মগ্ন হয়ে পড়ি। কবি শেখর, আমি তোমার রাজার খবর দিতে এসেছিলাম, এবার তবে কলাভবনে যাই। রানী, দাঁড়াও। কবি, বলো। রানী, কাছে এসো, আরও কাছে এসো। কবি, বলো। রানী, বিরোধ কি কিছু জেনে এসেছে? কবি শেখর, সে পথ তো তুমি আগে থেকে রুদ্ধ করে রেখেছিলে। রানী, তবুও যদি কারো বিন্দুমাত্র অসাবধানতা। কবি, তা হয়নি, বলে আমি শুনতে পেতাম। রানী, কবি শেখর। কবি, রানী। রানী, আর যে আমি পারি না এসব সহ্য করতে। কবি, চলো আমরা গাইব, তুমি শুনবে। রানী, কিন্তু তার আগে আমার গানখানি শোনো, শুনবে? কবি, গাও। রানী, তোমার সেই কাল পাখিটা ভালো আছে? কালো পাখি? তোমার বউ সেই কোকিল, তার নাম তো কোকিল নয়। রানী, ও তবে হ্যাঁ, কাক না? কবি, তার নাম কাকলি। আমি চললাম। রানী, না না, রাগ করো না, আমি ভুলে গিয়েছিলাম। তা তার চোখ ভালো হয়েছে? কবি, সে এখন অসম্পূর্ণ অন্ধ। রানী, এখন তুমি তাকে ভালোবাসো না? কবি, তোমার কি মনে হয়? রানী, আমাকে রক্ষা করো। হ্যাঁ, ভালো কথা, তোমার মেয়ে ভালো আছে? কবি, আছে। রানী, সে দেখতে কেমন হয়েছে কবি? কবি, কালো হলেও সে আমাদের কুটিরখানি আলো করে রেখেছে। রানী। রানী, কবি, আর একটি প্রশ্ন তোমায় জিজ্ঞাসা করব, রাগ করবে না? কবি, বলো রানী। রানী, তোমার মেয়ে দেখতে কার মতো হয়েছে কবি? কবি, কেমন করে বলবো? রানী, এই ধরো তোমার মতো কি তার মা কাকলির মতো, কিংবা? কবি, কিংবা? রানী, এই আমার মতো। কবি, তার রং হয়েছে তার মার মতো, তার মুখ হয়েছে বোধহয় কতকটা আমারই মতো। রানী, শেখর, শেখর আমার মতো কি তার কিছুই হয়নি? এতটুকুও না? কবি, অপরূপ তোমার রূপ, সে রূপসী হয়নি রানী। রানী, তার চোখ তো ঠিক তোমারই মতো হয়েছে না? কবি, হওয়া বিচিত্র নয়, কিন্তু এক রাত্রি ওই মেয়েটার উপর তোমারই বা এত আক্রোশ কেন? রানী, তোমার ওই চোখ যে অতুল অনুপম, এখন কি ভাবি জানো? কবি, কি ভাবো রানী? রানী, প্রকৃতির প্রতিশোধ। কবি, কী রকম? রানী, আমি তোমার ওই চোখ দুটো পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম, কিন্তু তুমি আমার পানে ফিরেও তাকাওনি। আজ তোমার ওই কাকলিরই তার শোধ নিয়েছে। কবি, আজ আর সে পুরনো কথা কেন? রানী, আজ নয় বা কেন, আজ একটা বোঝাপড়া হয়ে যাক। তোমার ওই চোখ দুটি আমার বড় ভালো লাগতো। মনে করে দেখো সেই কিশোরকালের কথা, আমাদের রাজসভায় তুমি গান গাইতে, আমি কখনো বা নাচতাম, কখনো বা বীণা বাজাতাম। আমার নৃত্যের তালে তালে তোমার গান অগ্নিশিখার মতো খেলতো, আমার সুরের ঝংকারে তোমার চোখে মুখে বিদ্যুৎ চমকাতো। কবি, মনে আছে তুমি আমার কণ্ঠে সুর দিয়েছিলে, প্রাণে গান দিয়েছিলে? রানী, দিয়েছিলাম সত্যি, কিন্তু তার চাইতে তো আরও বেশি কিছু দিতে চেয়েছিলাম, তবে আমার সে বরমাল্য প্রত্যাখ্যান করলে কেন কবি শেখর? তোমার সেই বালিকা বধূই গ্রাম্যবালা সেই দৃষ্টিহীনা বউটি, সে কি? কবি, রানী ক্ষমা করো, আমি আসি।
রানী, না, যেতে পারবে না, দাঁড়াও। কবি চমকে উঠিয়া বললেন, এ কি? ও হ্যাঁ, তুমি রানী, কি আদেশ? রানী, হ্যাঁ, আমি রানী বটে, কিন্তু এ মণি মুকুট আমি চাইনি। আমি চেয়েছিলাম তোমার ভাঙা ঘরের চাঁদের আলো। আমি তো রাজশক্তির দিব্য দৃষ্টি চাইনি। আমি তোমার ওই পদ্মচক্ষুর দৃষ্টি প্রসাদ চেয়েছিলাম। তুমি বলেছিলে কাকলি কি মনে করবে। আমি বলেছিলাম কাকলি যে আকাশের তলে বাস করে, সেই একই আকাশের চাঁদও ওঠে, সূর্য ওঠে, ওঠে না বলো তুমি? কবি, ওঠে, কিন্তু সে ছিল কালো, তার উপরে সে ছিল দৃষ্টিহীনা, তার উপর সে ছিল শিক্ষাশূন্য। তার এই অনন্ত দৈন্যকে আমি তো একদিনও তার দৈন্য মনে করতে দেইনি। সে তাই পরিপূর্ণ আশ্বাসে আমার ওপর নির্ভর করেছিল। রাজকন্যাকে তার পাশে এসে দাঁড় করালে সে মনে করত জীবন তার ব্যর্থ। আমি তার রিক্ততা ওই রাজকন্যাকে দিয়ে পূর্ণ করে নিলাম। রানী, হ্যাঁ, তাকে দয়া করে গেলে, কিন্তু আমাকে দয়া করতে তোমার হাত উঠল না। আমিও প্রতিশোধ নিলাম। তারা যখন জোর করে আমার মাথার কৌশলে রাজমুকুট তুলে দিল, আমি আপত্তি করলাম না। আজ আমি তো সেই রানী। কবি, কল্পনাতে সুখেই তো রয়েছে রানী। রানী, সুখে আছি। আর যদি কেউ এ কথা আমায় বলতো, আমি সহস্তে তার বুকে ছুরি বসিয়ে দিতাম। কবি শেখর, এ পক্ষপাত আমার ওপর না হয় নাই করলে। রানী, তোমার ওই চোখ, তোমার ওই চোখ, আমি সব ভুলে যাই। আমি কি অপ্রকৃতিস্থ হয়েছি শেখর? অপ্রকৃতিস্থ হবে কেন রানী? আচ্ছা আচ্ছা কবি, আমার এই রূপ দেখে কি বুঝেছ? কবি, তুমি বসন্তের রানী, বাসন্তী রানী। রঙে লাল হয়েছি না মূর্খ, এর রং নয়, এ রক্ত, তাজা রক্ত, টাটকা রক্ত। এ আমার দৈনন্দিন ক্ষরণ। আর কত যুদ্ধ করব, আর কতদিনই বা যুদ্ধ করতে পারি? শিখর, আমার বাঁচান। আমাকে নিয়ে পালিয়ে চলো, আমাকে মুক্তি দাও, আমার হাত ধরে বাইরে চলো। কবির প্রতি হস্ত প্রসারণ করিয়া দিলেন। কবির প্রতি হস্ত প্রসারণ করিয়া দিলেন কবি। কিন্তু রানী, সে যে এখন সম্পূর্ণ অন্ধ। আঘাত যদি সে পায়, তবে এখনই সে সবচাইতে বেশি পাবে। রানী করুণ চোখে, শেখর। কবি, শোনো রানী, জীবনের পুরনো পাতাগুলি ছিঁড়ে ফেলে নতুন পাতায় নতুন পুঁথি লেখো। শান্তি পাবে, মুক্তি পাবে। রানী, কিন্তু এখন তা সম্পূর্ণ অসম্ভব। না শেখর, আমার এই প্রসারিত হস্ত গ্রহণ করে সম্মান রক্ষা করো। কবি, ভুলে যাও, ভুলে যাও রানী, আমাকে ভুলে যাও। রানী, অসম্ভব, অসম্ভব, ভুলে যাওয়া সম্পূর্ণ অসম্ভব। কেমন করে ভুলে? আমার রক্ত মাংসে তুমি জড়িয়ে রয়েছ। আমার এই নগ্ন সত্যকে মিথ্যার আবরণে আর কতদিন ঢেকে রাখতে পারি? কবি, মনে করো আমি মৃত, আর তাও যদি না পারো রানী, ওই হাতে একখানি অস্ত্র এনে দাও। এখনই আমি আমার মৃত্যুর প্রত্যক্ষ সত্যকে তোমার চোখের সম্মুখে ধরি। রানী, তুমি জানো না, তুমি দেখোনি, তাই কবি, ক্ষণেক অপেক্ষা করো। আমার কুমার হয়তো জেগে উঠে কাঁদছে, আমি তাকে নিয়ে আসি। তুমি তাকে দেখোনি না কবি? কবি, দেখতে আর অবসর পেলাম কই রানী। রানী, এই সময় তার ঘুম ভেঙে যায়, আমি এখনই তাকে নিয়ে আসি। প্রাঙ্গণে কে গান গাইতেছে, তুমি ততক্ষণ গান শোনো। কবি, ও কে গাইতেছে রানী? রানী, ও বলে ও চৈত্র রাতের উদাসী, দেখো এখনই এখানে আসবে। কবি অঙ্গনের সম্মুখে গেলেন, উদাসী গান গাইতেছে, তাহার ইঙ্গিতে আহ্বান করিলেন। উদাসী গাহিতে গাহিতে কক্ষের মধ্যে প্রবেশ করিলেন, এবং গাহিতে গাহিতে উদাসী ধীরে ধীরে চলিয়া গেল। কবি বাতায়ন পাশে যাইয়া বাহিরে তাকাইয়া রহিলেন। রানী, কবি, কবি বলে, হ্যাঁ রানী। রানী, বলো দেখি একে? কবি, তোমার কুমার। রানী, এ তুমি, এ পরিপূর্ণ দিবালোকে এসো। এ আমার সন্তান, কিন্তু এ কার মুখ? রাজার নয়, আমারও নয়, তোমার। এ কার চোখ? রাজারও নয়, আমারও নয়, তোমার। কার মতো এবং রং
রাজার মতো নয়, আমারও মতো নয়, ঠিক তোমারই মতো। তোমার ওই নাক, তোমার ওই ভ্রু পরিপূর্ণভাবে এর মুখে আত্মপ্রকাশ করেছে। তোমার চোখের মধ্যে মনিতে একটি তিল আছে, দেখো এরও চোখেও সেটি বাদ যায়নি। কবি। রানী, রানী, আমি এ কি দেখছি, আমি কি দেখলাম? রানী, দেখলে সত্যের নগ্ন মূর্তি, রাজার সন্তান আমার গর্বে ছিল। তুমি আমার মনের সকল চিন্তা জুড়েছিলে, সে তোমার রূপ ধরে আমার কাছে মুক্তিমান হয়ে এলো। এর নাম রেখেছে কি জানো? কবি। কি? রানী। শেখর, রাজশেখর। তুমি কবি শেখর, এ আমার রাজশেখর। কবি। নরক, নরক, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার চোখে জল জ্বলে গেল। রানী, আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার হাত ধরো, চলো বাইরে চলো। কবি। না রানী, এ চোখে আর তোমার দিকে চাইবো না। ও শিশুর পানে চেয়ে চেয়ে চোখ জ্বলে যাচ্ছে, আমি চললাম, কারো সাধ্যই নেই আমাকে ধরে রাখে। অঙ্গনে পথে দ্রুত প্রস্থান করলেন এবং রানী তাকে তাকাইয়া রইলেন এবং দাঁতে দাঁত ঘর্ষণ করিতে করিতে পদচারণা করিলেন। রানী। মল্লিকা, মল্লিকা, দ্বার পথে মল্লিকা। কুমার, এটা করে কুমার দিলেন এবং তাহাকে চলিয়া যাওয়ার জন্য ইঙ্গিত করে মল্লিকা চলিয়া হল। দাসী, বাম পার্শ্বে দরজা পথে দাসীর প্রবেশ। আমার সেই মুখ কৃতদাস, দাসী চলিয়া হল। হ্যাঁ, শুধু তার ওই চোখ দুটি যেন না থাকতো। কি সুন্দর ওই চোখ দুটি, ওই পদ্ম আখির মণি, তারা আমার সমস্ত জীবনটাকে মিথ্যা করে দিয়েছে। ওই চোখ দুটি, ওই চোখ দুটি, ওই যুদ্ধবাদ্য প্রতিহিংসার ওই রুদ্র আহ্বান, কৃতদাস, কৃতদাস। বাম পাশে দরজা দিয়ে বিকট দর্শন কৃষ্ণ বর্ণভীত ছুটিয়া আসিয়া রানীর সম্মুখে পরিণত লুণ্ঠিত হইল। না না, প্রয়োজন নেই আমার দৃষ্টির আড়ালে, চলে যাও, যাও। কৃতদাস তৎক্ষণাৎ চলিয়া গেল। না যাক, বিশ্বাসে সে এক অপরূপ সৌন্দর্য, অক্ষয় হোক, অমর হোক। ধীরে ধীরে আবেগে ও চোখ দুটির পানে কতদিন অপলক দৃষ্টিতে চেয়ে থেকেছি, তবুও তৃপ্তি পাইনি। ও আঁখি পাতে শুধু এটি চুম্বন রেখা একে একে দিতে চেয়েছি, কিন্তু পাইনি, পারিনি। ওই আবারই উত্তেজনায় যেন নামিয়ে উঠেছি, আবার আবার সেই আহ্বান। কৃতদাস। ওঠো, এসো। তাহাকে লইয়া প্রাঙ্গণে থেকে অগ্রসর হইলেন, কিন্তু আবার পা টলে গেল। বুক কাঁপবে কেন? দাসী, দাসীর প্রবেশ। জলতরঙ্গ বাজাও দেখি দাসী, আমি তার তরঙ্গের তালে তালে অগ্রসর হব। দাসী চলিয়া যায়, জলতরঙ্গ বাজাইতে লাগিলেন। সহসা কৃতদাসের দিকে ফিরিয়া তাকাইয়া, এবার এসো তুমি, তাহাকে লইয়া অঙ্গনের এক কুঞ্জবীথির ধারে গেলেন এবং নির্মস্বরে তাহাকে কি আদেশ দিতে লাগিলেন। কৃতদাস ইঙ্গিতে তাহার আদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করিবে। আভাস দিয়া পরে তাহার ধলঞ্চুরি চরণধূলি লইয়া দীপ্ত চোখে দৃশ্যের অন্তরালে চলিয়া যাইতেছিল। এমন সময় রানী ওই কুঞ্জবীথির পার্শ্ব হইতে চাপা গলায় কিন্তু জোরে বলিয়া উঠিলেন, চিনেছ? কৃতদাস ইঙ্গিত বুঝাইয়া চিনিয়াছে তার নাম। কৃতদাস নাম বলিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। শেখর, শেখর, যাও। কৃতদাস চক্ষুর অন্তরালে চলিয়া গেল। রানী হৃত্যচির অঙ্গন হইতে কক্ষ মধ্যে উঠিয়া আসিলেন এবং ইঙ্গিতে জলতরঙ্গ বাদ্যযন্ত্র করিয়া দিলেন। বাম পাশের দরজা হইতে কে ডাকিল, মা। রানী, কে? ভেতরে এসো। কি খবর? প্রতিহারী মহারাজ খবর পাঠালেন, বিদ্রোহীদের সঙ্গে রাজসৈন্যদের খণ্ডযুদ্ধ আরম্ভ হয়েছে। তিনি আজ রাত্রি দুর্গে যাপন করবেন। রানী, উত্তম, যাও। তবে আজ কি প্রলয়ের রাত্রি? আজ না বসন্ত মহোৎসব, আজ না, বরং এর খেলা, রঙের খেলা খেলব। জমাট রক্তের আবির দিয়ে টাটকা রক্তের পিচকারিতে আজকে আমার হরি খেলা। হা হা হা। বিকট হাস্য। অঙ্গনের সম্মুখে ঝুঁকিয়ে পড়ে যাহাকে দেখিলেন, তাহাকে দেখিয়া
এ কি, কে তুমি? দুই হাতে মুখ ঢাকলেন। কবি শেখরের প্রবেশ। কবি: হ্যাঁ আমি। তুমি আমার চোখ চেয়েছ রানী? রানী দুই হাতে মুখ ঢাকিয়ে রহিলেন। কবি: যুদ্ধ আরম্ভ হয়েছে। আমি তোমার এখান থেকে চলে গিয়েই খবর পেলাম একদল বিদ্রোহী তোমার ওই প্রসাদ উদ্যানের দিকে গুপ্তভাবে অগ্রসর হচ্ছে। তোমাকে সতর্ক করতে ছুটে এলাম। এসে দেখি আমার পাশের ওই কুঞ্জবতীতে তুমি তোমার এক কৃতদাসকে আমার ওই চোখ দুটি উপড়ে নিতে আদেশ দিচ্ছিলে। আমি থমকে দাঁড়ালাম, সব শুনলাম। অপলক দৃষ্টিতে তোমাকে শেষ দেখে নিলাম। তারপর তোমার কৃতদাস ছুটে চলল আমার সম্মুখ দিয়ে সে ছুটে গেল। আমাকে দেখলো, কিন্তু আমাকে চিনতে পারল না। রানী ছুটিয়া আসিয়া কবির হাত দুখানি ধরিয়া: শেখর, সে তবে তোমার চেনে নেই? কবির: না, সে আমাকে চিনতে পারেনি রানী। আমি তাকে পূজা করব, আমি তাকে রাজ্য দেব, আমি তাকে আবেগে তার বাক্য স্ফুরণ হইল না। কবি: আমি ভাবলাম সে ভুল করেছে, কিন্তু সেই ভুল ভেঙে দিতে আমিও তার পশ্চাতে চললাম। গিয়ে কি দেখলাম জানো রানী? কি শেখর? সে তোমার ওই দক্ষিণে শয়নকক্ষের বাতায়নে উঠেছে। প্রথমে তার উদ্দেশ্য বুঝতে পারলাম না, পরে হঠাৎ মনে পড়ে গেল তার নামও তুমি শেখর রেখেছ। রানী আত্মনাদ: শেখর? শেখর? ঠিক ঠিক, ও হো হো, তবে আমি কি করলাম? এতক্ষণে বুঝি সব শেষ। কবি: দাসী দাসী দাসীর প্রবেশ। রানী মূর্ছিত, তার জ্ঞান সঞ্চার করো। দক্ষিণে দ্বারপথ দিয়া দ্রুত শয়নকক্ষের দিকে প্রস্থান। দাসী জল আনিয়া চোখে জল দিয়া এবং বাতাস করিতে লাগিল। ক্রমে রানীর মূর্ছা ভঙ্গ হইল। রানী: না, সরে যাও, আমায় কিছু হয়নি। আমি হরি খেলছি জমাট রক্তের আবির দিয়ে। টাটকা রক্তের পিচকারিতে আজকে আমার মহা বসন্ত উৎসব। ওহ পিপাসা, বড় পিপাসা। রক্তের জন্য আমার জিহ্বা লকলক করছে। এ কি জল না রক্ত? হোক রক্ত, আমি খাবো। বাঁচলাম। যাও দাসী, আমার বিরক্ত করো না। আমি সম্পূর্ণ সুস্থ। আমি নাচতে পারি থিয়া তাই থাই থাই, তাই তো আমি হাসতে পারি হা হা হা। মল্লিকা: দাসী? দাসী: কি ঠাকুরন? রানী মূর্ছ ভাঙ্গে উঠিয়া বসিলেন। মল্লিকার দাঁড়ালেন। একদৃষ্টে মল্লিকার পানে তাকাইয়া রইলেন। মল্লিকা: আমি কি এখন রানীমার সম্মুখে আসতে পারি? রানী: না না, কক্ষনো না। মল্লিকার এক হস্তে প্রসাদে করিয়া দেয়, অন্য হস্তে তাহার চোখমুখ। মল্লিকা: কিন্তু না এসেও যে পারি না মা। রানী: দূর হও তুমি। মল্লিকা: আমি তাকে নিয়ে এসেছি। রানী: দাসী শুনে যা, শোন। কে ও দাসী? দাসী: শেখর। রানী: কোন শেখর? দাসী: কুমার। রানী: তার চোখের দিকে চেয়েছিলে? দাসী: হ্যাঁ, সেই পদচক্ষু অঘরে নিদ্রা যাচ্ছে। রানী ছুটিয়া মল্লিকাকে ঠেলিয়া ঠেলিয়া ভিতর হইতে কুমারকে তুলিয়া আনিয়া তাহার চক্ষু বন্যায় ভাসাইতে লাগিলেন। মল্লিকা: ওকে দাসীর কোলে দিন দাসী, ওকে ঘুম পাড়িয়ে রাখো। বাইরেও ভেরি বাদ্য, কুমার ভয় পাবে। যাও মানিক, দাসীর কোলে ঘুমিয়ে পড়ো। কিন্তু মল্লিকা একটা কথা জিজ্ঞাসা করতে শিউরে উঠেছি। মল্লিকা: কি কথা বলুন মা। রানী: সে কোথায়? মল্লিকা: কে? রানী: কবি শেখর। মল্লিকা: তিনি দেশে চলে গেছেন। রানী: চলে গেছেন? মল্লিকা: হ্যাঁ, আপনাকে তার জন্মের মতো বিদায় জানিয়ে চলে গেছেন। রানী: ঘৃণায় হয়তো দেখাটি পর্যন্ত করে গেল না। না, ও কথা বলবেন না মা, তিনি দেবতা, আপনার পাপ হবে। রানী: হুঁ, আর সেই কৃতদাস? মল্লিকা: তিনি তাকে বধ করে তবেই তো কুমারকে রক্ষা করেছেন। কুমারকে রক্ষা করে আমার হাতে সঁপে দিয়েই তিনি তার শেষ অর্ঘ্য নিবেদন করে চলে গেছেন। রানী: অর্ঘ্য? মল্লিকা: হ্যাঁ, অর্ঘ্য আমি রেখে দিয়েছি। রানী: আমি দেখব, আমি এখনই তা দেখব। মল্লিকা: আসুন। মল্লিকার সঙ্গে রানী চলিয়া গেল এবং অন্যদিকে রাজা কক্ষমধ্যে প্রবেশ করিলেন। রাজা: রানী? রানী: কি রাজা? রাজা: রানী বাইরে উন্মুক্ত প্রজাসংঘ গুপ্ত বিদ্রোহ দমন করে এসেছি, কিন্তু ওদের দমন করো তুমি। রানী: আমি?
রাজা, হ্যাঁ তুমি, তাদের এক অভিযোগ আছে। কি অভিযোগ? রাজা, আর সে অভিযোগ তোমারই বিরুদ্ধে। রানী, আমার বিরুদ্ধে? রাজা, হ্যাঁ তোমার বিরুদ্ধে। রানী, কিন্তু অভিযোগ শোনার এখন কি সময়? বেশ, তবু শুনি, দেনা পাওনা না হয় চুকিয়ে যায়। রাজা, তারা বলে এ রাজ্যে আজকে এই যে রক্তস্রোত প্রবাহিত হয়েছে, শুধু আজ রাত্রে এই প্রাসাদে ভগবানের চরণধূলির অমর্যাদা করার তখন। রানী, কি অমর্যাদা হয়েছে শুনি? রাজা, তুমি ভগবানের জাতিকর্ণা হয়েও তার চরণধূলি স্পর্শ করনি। ভগদংশে তোমার জন্ম, বংশ গৌরবে তুমি মহাময়ী, সদাচারের মধ্যে তোমার শিক্ষা দীক্ষা ধর্ম ক্রিয়া তোমার শ্রেষ্ঠ অধিকার। তুমি আমার রাজপুরীর সেই শ্রেষ্ঠ পূজারিণী হয়েও স্বধর্মে অশ্রদ্ধা দেখিয়াছ। রানী, তা তোমাকে কি করতে হবে? রাজা, সেই চরণধূলি তুমি এখন উন্মুক্ত জনসংঘের ললাটে স্পর্শ করাবে। রানী, কিন্তু তার পূর্বে আমার এক অভিযোগ আছে, তার বিচার করো। রাজা, আমার আপত্তি নেই। কি তোমার অভিযোগ? রানী, ব্যভিচারের অভিযোগ। রাজা, কার বিরুদ্ধে? সুবিচার পাব কবে না পেয়েছ, কিন্তু আজ যার নামে অভিযোগ করছি সে তোমার এক প্রেয়সী, তাইতেই আশঙ্কা হয়। রাজা, আমার বিচার পক্ষে পক্ষপাত দোষে কলঙ্কিত করেছি, শত্রুতে তো কথা বলে না। রানী, তবে শোনো রাজা, এই রাজপুরীতে তোমার এক প্রেয়সী রক্ষিতা অতি গুপ্তভাবে আমাদের এই সুখের সংসারকে তার বিরাট ব্যভিচারে কলঙ্কিত করেছে। সে এক দাসী কন্যা, কিন্তু সে কথা গোপন রেখে উচ্চ কুলজাত বলে তার পরিচয় দিয়ে তোমার অনন্তপুরে এসেছিল। পরে সে তোমার প্রীতির জন্যে আমাকে দিয়ে ধর্মানুষ্ঠান যা কিছু করিয়েছে সে সবই করেছে। ধর্মের আচারে এত বড় অনিয়ম আমি কিছুতেই সহ্য করতে পারছি না, আর সেই জন্যে আজকে এই চরণধূলি বিতরণ করবার মাঙ্গলিক অনুষ্ঠানে আমার হাত ওঠেনি। রাজা আমার বিচার করতে ছুটে এসেছে, কিন্তু করো দেখি এইবার তোমার সেই রক্ষিতার বিচার। রাজা, কে সে? নাম আগে বলবো না, আগে দণ্ড উচ্চারণ করো। রাজা, আমি তার নির্বাসন দণ্ড বিধান করলাম, আজ রাত্রে সে নির্বাসন গ্রহণ করো। রাজ বিধান জয়যুক্ত হোক। রাজবিধান জয়যুক্ত হোক। আমি এখনই গিয়ে তাকে তার এই দণ্ড জ্ঞাপন করে আসি। রাজা, কিন্তু প্রজাসংঘ ভগবানের চরণধূলির জন্য মুক্ত হয়ে আছে। রানী, আগে রাজপুরী পবিত্র হোক, শুদ্ধ হোক, সত্য হোক, তারপর দক্ষিণের দ্বার দিয়া প্রস্থান। বাহিরে প্রজাসংঘ ভগবানের চরণধূলি এবং চরণধূলি বলিয়া কোলাহল করিতে লাগিল। রাজা একটি আলো লইয়া বাতায়ন পার্শ্বে যাইয়া আলোটাকে নিজের সম্মুখে ধরিয়া প্রজাসংঘ, রাজা রাজা, চুপ চুপ, সকলে চুপ কর, শোন, ইত্যাদি। রাজা, প্রসাদের জন্য আরেকটু অপেক্ষা কর। প্রজাসংঘ, কেন? রাজা, আগে রাজপুরী পবিত্র হোক। প্রজাসংঘ, পবিত্র হোক। রাজা, শুদ্ধ হোক। প্রজাসংঘ, শুদ্ধ হোক। রাজা, সত্য হোক। প্রজাসংঘ, সত্য হোক। রাজা, তোমরা রাজপ্রাসাদের সম্মুখে গিয়ে অপেক্ষা করো, আমি রানীকে নিয়ে যাচ্ছি। বুদ্ধের জয় হোক, ধর্মের জয় হোক, সংঘের জয় হোক। প্রজাসংঘ, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। জয়ধ্বনি করিতে করিতে দৃশ্যের অন্তরালে প্রস্থান। দুর্গে পুনরায় 3 বার ভেরিবাদ্য। রাজা, ওই সেই সংকেত, যুবরাজ পুরো প্রবেশ করছে। দাসীর প্রবেশ। রানী এসে তাকে বলয়, আমি এখনই ফিরে আসছি। বাম দরজা দিয়ে প্রস্থান। দাসী, কুমার জেগে উঠে দুধের জন্য কাঁদছেন, রানীমা আসেন না কেন? ওই চেয়ে দক্ষিণে দ্বারপথে রানীর প্রবেশ। এক মনে অতি সপ্তপর্ণে তাহার হস্তদিত স্বর্ণপেটিকায় কি দেখিতে দেখিতে আসিতেছিলেন। পার্শ্বে মল্লিকা তাহাকে ধরিয়া লইয়া আসিতেছিলেন। রানী পেটিকা হইতে দৃষ্টি অপসারিত না করিয়া তার এই অর্ঘ্য। মল্লিকা, হ্যাঁ তার ওই অর্ঘ্য। রানী, পদ্মফুল না? মল্লিকা নীরব রহিল। রানী, ওই পদ্ম দুটো আমি উপড়ে নিতে চেয়েছিলাম, পারিনি, আজ সে তা আমাকে স্বেচ্ছায় দিয়ে গেছে। কেন? কেন মল্লিকা? মল্লিকা, জানি না মা। রানী, ভালো না? ভালো, ভালো, জানো ভালো।
জীবনের এই প্রহলিকা চিরন্তন হয়ে থাক। চলে আয়, তুই আমার সঙ্গে চলে আয়। ওই চোখের দিকে চাইব পরে, আগে পবিত্র করি, শুদ্ধ করি, সত্য করি। দাসী মা। কেন মল্লিকা? দাসী। রানী কি চাই? মল্লিকা কি চাস দাসী? দাসী কুমার জেগে উঠেছেন, কাঁদছেন জুজ্জান। রানী হা 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 হা। দুধ আগে রাজপুরী পবিত্র হোক, শুদ্ধ হোক, সত্য হোক। দাসী বাম দরজা দিয়ে তাকাইয়া রহিল। যুবরাজ বিরোধক সব প্রাঙ্গণের পথে রাজার পরিবেশ। রাজা বিরোধক, তুমি কি অপ্রকৃতিস্থ হয়েছ? বিরোধক না পিতা, আমি সম্পূর্ণ অপ্রকৃতিস্থ। মাতামহ আমাকে খুবই সমাদর করে কপিলাবস্তিতে অভ্যর্থনা করে নিলেন, কিন্তু আমার মাতামহকে দেখতে পেলাম না। শুনলাম তিনি স্বর্গারোহণ করেছেন। রাজা কই, আমরা তো সে খবর পাইনি। বিরোধক আমি তাদের সেই কথাই বললাম, উত্তর পেলাম মা সে খবর পেলে শোকাতুর হবেন বলে কৌশলে তা গোপন রাখা হয়েছে। রাজা তারপর? বিরোধক তারপর দেখলাম রাজপুরীতে আমাকে প্রণাম করবার জন্যে আমার বয়ে কনিষ্ঠা কেউ নেই। শুনলাম তারা সপ্তাহকাল পূর্বে মেরিগয় গেছে। তখনও আমার মনে কোনো সন্দেহ হয়নি। রাজা তারপর? বিরোধক তারপর কৌশলে ফিরে আসবার দিন আমরা হাতিতে উঠেছিলাম। এমন সময় হঠাৎ আমার মনে পড়ল আমার শয়নকক্ষে আমার মাতৃদত্ত অঙ্গলিও ফেলে এসেছি। কক্ষে ফিরে গিয়ে দেখি এক বৃদ্ধা দাসী দুধ জল দিয়ে আমার সেই কক্ষে যাবতীয় আসবার ধুয়ে ফেলছে। আমি তাকে তার কারণ জিজ্ঞাসা করলাম। সে আমাকে চিনতে না পেরে বলল, এক দাসীপুত্র আমাদের রাজার নাচনেওয়ালের নাতি এ ঘরে বাস করে গেছে। তার দুধ জল এই ঘরে ধুয়ে ঘর শুদ্ধ করছি। রাজা বিরোধক বিরোধক সে যে মিথ্যা বলেনি বা পরিহাস করেনি তার প্রমাণ। বিরোধক তখনই আমার ঘর থেকে ছুটে বের হয়ে রাজপুরীর বাইরে এসে গ্রামে গ্রামে সন্ধান নিলাম। দেখলাম সব সাক্ষ্যই এ খবর জানে। তারা বলল কৌশলরাজ তলোয়ারের জোরে সাক্ষ্য বংশের মেয়ে বিয়ে করে কুলীন হবার ফন্দি এঁটেছিলেন। একটা নাচনওয়ালের মেয়ে দিয়ে তাকে খুব ঠকানো গেছে। রাজা এত দূর, এত দূর? বিরোধক আমিও তখনই তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, ওই দুধ জল আমি সাক্ষ্যদের রক্ত দিয়ে ধুয়ে ফেলব। মিথ্যাবাদী শটদের রক্ত দিয়ে ওই মিথ্যাপুরীকে সত্য আর শুদ্ধ করব। রাজা কিন্তু আমি ভাবছি রানীর কথা। মিথ্যা মূর্তিমতি হয়ে একদিন নয়, দুদিন নয়, এই 16টি বছর আমার চোখে ধুলো দিয়ে আছে। অথচ আজ এখনই একটি পুরনারীর বিরুদ্ধে সে ঠিক এমনই এক অভিযোগ এনে নিজে তাকে নির্বাসন দণ্ড দিতে গেছে। স্পর্ধা তার। দাসী কোথায়? সে ডাকো তাকে। বাম দরজা দিয়ে দাসীর প্রস্থান। বিরোধক ওই নির্বাসন দণ্ড তাকে দিন, আজই, এই মুহূর্তে। রাজা অবশ্যই দেব, অবশ্য দেব। বিরোধক অন্য সাক্ষ্যদের ভার নিলাম আমি। জানেন পিতা, পুরপ্রবেশ করে আমি সেই শটকুল চূড়ামণি বৃদ্ধের আশ্রম সাক্ষ্যের রক্তে ভাসিয়ে দিতে আদেশ দিয়ে এসেছি। হত্যাকাণ্ড হয়তো এখনই আরম্ভ হয়েছে। রাজা না না, সে কি করেছে? ভগবান যে স্বয়ং সাক্ষ্য। বিরোধক তার ছিন্ন মস্তক আমি আজ রাত্রে এই স্বর্ণপাত্রে নিয়ে আসতে আদেশ দিয়েছি। রাজা না না, সে হয় না, সে হবে না। বিরোধক অবশ্য হবে, সেই হবে আমার প্রথম ও প্রধান গৌরব। রাজা আগে রানীর নির্বাসন দণ্ড ব্যবস্থা করি রাজপুত্র, তারপর। এই যে মল্লিকা রানী কোথায়, শীঘ্র বলো। মল্লিকা তিনি রাজপুরী থেকে নির্বাসন দণ্ড গ্রহণ করে শ্রী বুদ্ধের আশ্রমে চিরপ্রস্থান করেছেন। রাজা আমি তো এখনও তার ওপর সে দণ্ড বিধান করিনি। মল্লিকা আপনি বহিঃপূর্বে স্বয়ং সে দণ্ড দান করেছেন। রাজা কীরকম? মল্লিকা তিনি আপনার নিকট এক পুরনারীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনয়ন করেছিলেন। রাজা তবে সে পুরনারী রানী স্বয়ং? মল্লিকা নীরব রহিল। এখন বুঝেছি সে নিদারুণ ঝড় এই 16টি বছর তার উপর দিয়ে বয়ে গেছে। বিরোধক বিরোধক সে শেষে রাত্রে ঘুমোতেও পারত না। আমি আজ বুঝতে পারছি তার সেই অন্তযুদ্ধের তীব্রতা। কিন্তু সে তবে সেই যুদ্ধে শেষকালে জয়লাভ করেছিল।
বিরোধক আর আমার ক্ষোভ নেই, আমি তাকে ক্ষমা করতে পারবো। বিরোধক নিজের বিরুদ্ধে নিজে অভিযোগ এনে স্বেচ্ছায় নির্বাসন দণ্ড গ্রহণ করেছেন। পিতা, আমি আশ্রমে চললাম, আমার সেই সদ্য কুলজাতা সেই সত্যাসায়ী মাকে ফিরিয়ে এনে তাকে আর সেই রাজলক্ষ্মীর আসনে পুনঃপ্রতিষ্ঠিত করব। অঙ্গনে দ্বার পথে প্রতিহারীর পরিবেশ। প্রতিহারী অভিনন্দে যুবরাজ এক দেহরক্ষী স্বর্ণপাতে এনে মস্কোচ নিয়ে যুবরাজের দর্শন প্রার্থী। বিরোধক হা হা হা, সেই সাক্ষ্যমণির ছিন্ন মস্তক, যাও অবিলম্বে তাকে এখানে উপস্থিত করো। অভিনন্দে প্রতিহারীর প্রস্থান। সহসা ঝড় উঠিল, আকাশে বিদ্যুৎ চমকাইতে লাগিল। রাজা, বিরোধক বিরোধক, ঝড় উঠেছে, এ তো প্রলয় কালবৈশাখী নয়। ওই বিদ্যুৎ চমকাচ্ছে, ওই ওই প্রাঙ্গণে বজ্রপাত হইল। ওহ ওহ, চোখ বুজিয়া কানে হাত দিয়া বসিয়া পড়িলেন। দেহরক্ষীর প্রবেশ, হাতে তার এক স্বর্ণথালা, তাহার ওপর এক ছিন্ন মস্তক। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাইতে লাগিল। বিরোধক বিদ্যুৎ লোকের সুতীব্র দীপ্তিতে সেই ছিন্ন মস্তক দেখিয়া চিৎকার করিয়া উঠিলেন, এ কি মা, আমার মা! দুই হস্তে মুখ ঢাকিয়া পিছাইয়া আসিলেন। দেহরক্ষী আশ্রমের প্রথম হত্যা, বিরোধক আশ্রমের শেষ হত্যা। মা, মা! সে ছিন্ন মস্তকের ওপর, মা, মা! সেই ছিন্ন মস্তকের ওপর আছড়াইয়া পড়িলেন। সম্মুখে বজ্রপাত হইল।